হয়ে গেল। তোমাদের কতজন আছে এখন ক্লাসে? 143। এরকমই কি প্রেজেন্ট থাকে? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. জি স্যার, জি শোনা স্যার। যায়। তোমাদের 180 জন মধ্যে কেমন প্রেজেন্ট থাকে? স্যার 150 এর কাছাকাছি স্যার ইউজুয়ালি। 30 জন। কি সিটের দিন 150 বা প্লাস থাকে। 150 থেকে 160 থাকে আর কি ইউজুয়ালি। ঠিক আছে, আমরা গতদিন বলছিলাম যে আমরা আমার পার্টে কন্ডাকশন পড়ব। তোমাদের তো একটা বেসিক ধারণা আছে তাই না হিট ট্রান্সফার সম্পর্কে? এসএসসি ইন্টারে পড়ছো তোমরা? জি স্যার। তো এই হিট নিয়ে আমরা গতদিন আলোচনা করছিলাম যে এটা কোনো আসলে কি বলে কোনো ম্যাটেরিয়াল না তাই না, এটা কোনো এন্টিটি না, এটা এনার্জি, এনার্জির একটা ফর্ম হলো হিট। আর এই এনার্জিটা ইন্ট্রোডিউস হতে পারে একেবারে মলিকুলের ইয়ে থেকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন এই লেভেল থেকে তাই না। বাকি আমরা এখন ফিল করি এটা ম্যাক্রোস্কোপিক লেভেলে ফিল করি। যেমন ধরো তোমার সামনে এখন যাই আছে, যদি হাত দিয়ে টাচ করো ঠান্ডা অনুভব হচ্ছে তাই না। বই খাতা যা ধরো এখন দেখবে যে তোমার হাতে অবভিয়াসলি সেগুলা 32 বা 33 কম টেম্পারেচার থাকার কারণে ইনিশিয়ালি তুমি একটা ঠান্ডা অনুভব করছো। তো এই যে জি একটা স্যার। অনুভূতি আসছে, এই অনুভূতিটার নাম আসলে টেম্পারেচার না তাই না। এই অনুভূতিটা আমরা যে ফিল করতে পারছি এটা আসলে হিট ট্রান্সফার আমরা ফিল করতে পারছি। কারণ এই একই টেম্পারেচারের অবজেক্ট যদি তুমি গরমে ধরো কিছুই ফিল করতে পারছিলা না তাই না। জি ধরো এখন তুমি যে কলম ধরছো বা যে বইটা ধরছো এটা 25°C আছে। এই একই বই তুমি যদি গরমের সময় ধরো তখন ওইটা দেখা যাবে রুম টেম্পারেচার 32 33 তে আছে, তখন তুমি বুঝতে পারছো না যে কিছু মানে লোয়ার অথবা হায়ার হিটের কিছু কাজ করছো। অন্য সেন্স কাজ করবে, বাকি হিটের এই সেন্সেশনটা আর কাজ করবে না তাই না। তুমি আমি কিন্তু টেম্পারেচার মেজার করি না। আমরা কি টেম্পারেচার মেজার করি হাত দিয়ে? আমরা আসলে টেম্পারেচার মেজার করি না, আমরা হিট ট্রান্সফার রেটটা মেজার করতে পারি। বুঝতে পারছো কি? জি স্যার। তো হিট ট্রান্সফার রেট তার মানে এখানে কোনো একটা ফেনোমেনা ঘটছে মাইক্রো লেভেলে, যেটা আমরা ফিল করছি হিট আকারে। জুলের একটা থিওরি ছিল যে হিট এক ধরনের এন্টিটি, একটা স্পেসিস, যেমন গ্যাসিয়াস, লিকুইড অথবা সলিড যেমন ফর্মে থাকে, কোন একটা ফর্মে হিট থাকে, সেই হিটটা একটা থেকে আরেকটা ট্রান্সফার হলে তখন আমরা গরম অনুভব করি। তো ওই মতবাদ এখন আসলে ভ্যালিড না। তো আমরা হিট ট্রান্সফারে হিট ট্রান্সফারের জন্য মেইন যে জিনিসটা লাগবে ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স তো তোমরা বুঝো তাই না, যেই ফ্যাক্টরের কারণে আসলে হিট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কি হইতে পারে ড্রাইভিং ফোর্স অফ হিট ট্রান্সফার? রোল 149 বলতে পারবা? হিট ট্রান্সফারের ড্রাইভিং ফোর্স কি হইতে পারে? স্যার ইন্টারনাল এনার্জি ডিফারেন্স। হ্যাঁ বলো বলো, হচ্ছিল বলো। ইন্টারনাল এনার্জি ডিফারেন্স স্যার। ইন্টারনাল এনার্জি ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স। বাকি এখানে আমরা যেটা দেখবো এনার্জিটা অবভিয়াসলি হিট আকারে তাই না, হিট এনার্জি ডিফারেন্স। আর সেটাকে আমরা ম্যানিফেস্ট করি টেম্পারেচারের সাহায্যে। তো আমাকে একটু সময় দাও, আমি একটা কল রিসিভ করি।
সালাম আলাইকুম। শুনতে পাচ্ছ তোমরা? মাঝখানে আমার ইয়াতে ডিস্টার্ব হয়ে গেল একটু। না স্যার, শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এর আগে কি শুনতে পাচ্ছিলা? শুনতে পারার কথা না তো? এতক্ষণ কিছু শোনা যায় না। হ্যাঁ এতক্ষণ কিছু শুনি নাই স্যার। হ্যাঁ এতক্ষণ শোনা যাচ্ছিল না দেখে ট্রাই করছিলাম। আচ্ছা, এখন দেখো তো এখানে হিট ট্রান্সফার রিলেটেড কিছু করা সম্ভব কিনা। এই যে সিনারিও, ইগলো হাউস, এইগুলো হাউসের ভিতরে গরম হওয়া সম্ভব? কোন একজন মানুষ সম্ভব, স্যার। থাকে সম্ভব। কিভাবে? ইন্টারনাল কারণ স্নো স্যার মানে এয়ারকে হচ্ছে গিয়ে ট্র্যাপ করে রাখে, এন্ড এয়ার হচ্ছে গিয়ে হিটের ভালো ইনসুলেটর। তো ভিতরে কোনোভাবে যদি আমরা হিট প্রডিউস করতে পারি, ওই হিটটা ভিতরে ট্র্যাপ। হুম সবাই একমত ওর সাথে? আরো দু একজন বলো। স্যার কোনো হিট বাইরে যাবে না ওখান থেকে। কোনো হিট বাইরে যাবে না। তাহলে এই যে এর মধ্যে ট্র্যাপ হওয়া যে এয়ার আছে, সে কি হিসেবে কাজ করবে? ইনসুলেটর। জি স্যার, ইনসুলেটর। তার মানে ইনসুলেটর মানে লোয়ার কন্ডাক্টিভ হিসেবে কাজ করবে, তাই না? কন্ডাক্টিভিটি খুবই কম শো স্যার করবে। আমরা জ্যাকেট জি, পরলে স্যার। যে ধরনের মানে ফেনোমেনা ঘটে, এখানে সেম ফেনোমেনা ঘটবে স্যার। জ্যাকেট পরলে যা ঘটে এখানেও তাই ঘটবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে
এখানে যে কন্ডাকশন এর জন্য দায়ী কে? মানে লোয়ার কন্ডাকশনের জন্য দায়ী হলো এয়ার, তাই না? স্যার বুঝি না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে তো। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি 2 জায়গায় চেক করার জন্য 2 জায়গায় দিয়ে রাখছি। তুমি আমার তাহলে আরেকটা device- বের হয়ে ঢুকো, তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা আই থিঙ্ক। দেখো সবাই দেখতে পাচ্ছ? স্যার, আমার দেখা মনে যায়। হয় জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, রিকানেক্ট হলে ঠিক হয়ে যেতে পারে। বের হয়ে ঢুকো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা যেটা দেখলাম যে গ্যাসিয়াস মানে ফ্লুইড মিডিয়ার মধ্যে কন্ডাকশন হওয়া সম্ভব। কন্ডাকশন নট নেসেসারিলি যে তোমার অলওয়েজ সলিডের মধ্যেই হইতে হবে, তাই না? একটা উদাহরণ চিন্তা করো, হিট ট্রান্সফার যদি আমরা হিট ট্রান্সফার জন্য ড্রাইভিং ফোর্স কি পেলাম? শুরুর দিকে আসি আবার। হিট ট্রান্সফার জন্য ড্রাইভিং ফোর্স লাগবে টেম্পারেচার ডিফারেন্স, তাই না? জি স্যার। জি স্যার। টেম্পারেচার ডিফারেন্স যদি না থাকে, কোনো একটা পয়েন্টে মনে করো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের T1 এখানে আছে, T2 ওই পাশে আছে। তো এখানে টেম্পারেচার হিট কখন ট্রান্সফার হবে? যখন এদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, তাই না? জি স্যার। যদি ইকুইলিব্রিয়ামে চলে আসে তাহলে কি হবে? হিট ট্রান্সফার হবে না। হিট ট্রান্সফার হবে না। তাহলে সিঙ্গেল হিট ট্রান্সফার বন্ধ হয়ে যাবে স্যার। হিট ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা কন্ডাকশন কনভেকশনের জন্য প্রযোজ্য। রেডিয়েশনটা একটু অন্য নেচার শো করে, সেটা আমরা পরবর্তীতে স্যার দেখাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। এখন এই যে 3 ধরনের হিট ট্রান্সফার, আমি তোমাদেরকে একটা ছোট উদাহরণ দিই। মনে করো কোথাও আগুন লাগছে কোনো একটা বাড়িতে, হ্যাঁ? এই আগুনের এখানে পানি দিতে হবে, তাই না? এখন এই পানি কয় ভাবে দেওয়া যেতে পারে? সরাসরি এখান থেকে একটা পাইপ দিয়ে দেওয়া যায়, তাই না? অথবা এখানে কিছু মানুষ স্যার। কিছু মানুষ দাঁড় করায় দিলা, একজনের থেকে আরেকজন শিফট করলো একটা বালতি বালতি করে, তাও সম্ভব, তাই না? নাকি? জি স্যার। আরেকটা হলো এখানে এখানে একজন মানুষকে তুমি দাঁড় করাইলা, সে মুভ করতে করতে এখানে হাতে করে নিয়ে আসলো, এভাবে তো সম্ভব। বুঝতে জি পারছো স্যার। কি? জি স্যার। এর মধ্যে কন্ডাকশন কোনটা হবে? কন্ডাকশন হবে যে হাতে হাতে করে হচ্ছে গিয়ে যে একজন আরেকজনকে পাস করছে, না নিজে হাতে করে বালতি ভরে নিয়ে আগুনের এখানে যাচ্ছে? একজন আরেকজনকে পাস। রোল আউট 124 বলো তো কোনটা কন্ডাকশন হবে? 3টা আর সিনারি এখানে আছে, তাই না? এটা যদি নাম দেই 1, এটা 2, 3, কোন সিনারিওটাকে কন্ডাকশন বলতে পারবো আমরা? কোনটাকে? 124, রোল 31 বলতে পারবা? মনোয়ার? কেস 1 স্যার। ঠিক আছে, অন্য কেউ বলো তো কোনটা কন্ডাকশন হবে? স্যার কেস 1। কেস কেস 1 হবে? 2 স্যার। কেস কেস 2 স্যার, একজন আরেকজনকে যেটা পাস করতেছে। কেস 2 স্যার। কেস 2টা হবে কন্ডাকশন। রেডিয়েশন কোনটা হবে? কেস 1। কেস 1 হবে স্যার, ওই যে পাম্প দিয়ে স্যার, মানে পাম্প দিয়ে দিচ্ছে মানে কোনো মিডিয়ার দরকার ছিল, মনে করেন এখানে পাম্প লাগাইছে, পানিতে এভাবে আসতে পারে, তাই না? দূরে দেওয়া যায় না? যদি খুব থাকে, শার্প জি স্যার। নজর থাকে, চলে আসবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মিডিয়া ছাড়া, কোনো মানুষের হাত ছাড়াই আমরা পৌঁছাইতে পারবো, সেটাকে আমরা রেডিয়েশনের সাথে প্যারাবল করতে পারি, তাই না? আর একেবারে পাশে দাঁড়ায় নিকটস্থ লোককে দিয়ে পাস করাতে করাতে যদি যায়, এটা ক্লোজ টু কন্ডাকশন, তাই না? আর যদি সে এখান থেকে নেয়, নিয়ে কনভে করে নিয়ে যায়, তাই না? কনভে করছে না এখান জি থেকে? স্যার।
কনভে করে নিয়ে আগুন পর্যন্ত যায়, তো এটাকে বলছি আমরা কনভেকশন। তো এটা খুব সিম্পল একটা অ্যানালজি, আমার মনে হয় তোমরা এগুলো আগেই জানো। বাকি যদি হিটের কথা চিন্তা করা হয়, কন্ডাকশন ইনিশিয়েট হচ্ছে কিন্তু মাইক্রো লেভেলে। দেখো আমরা এই ভিজুয়ালাইজ করতে পারবো না ম্যাক্রো লেভেলে, বা আমরা যেই ডাইমেনশনে দেখছি, মানে যেই লেন্থ স্কেলে, এই স্কেলে এটা ভিজুয়ালাইজ করা যাবে না। বুঝতে পারছো? তো এখানে কন্ডাকশন হচ্ছে, তাই না? কন্ডাকশন হওয়ার জন্য, যেহেতু আমরা বললাম সলিড এবং ফ্লুইড দুই ফেজেরই কন্ডাকশন হবে, তো সলিডের ক্ষেত্রে কিভাবে কন্ডাকশনটা হয়? ভাইব্রেশন অফ ল্যাটিস। ল্যাটিস তো বুঝো তোমরা, 86 জাসেম, মনে আছে জাসেম? ল্যাটিস কাকে বলে, কে বলতে পারবে? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ ওই দিক থেকে? জি স্যার। তো 152 জন উপস্থিত, তো শব্দ তো আমি শুনতে পাচ্ছি না। নাসিম বলো তো 87 ল্যাটিস কি জিনিস? থ্রি বলো তো। রোল 83 নিসার আহমেদ জি স্যার। বলো ল্যাটিস কাকে বলে? স্যার ল্যাটিস স্যার মানে স্যার একটা স্ট্রাকচার স্যার। ল্যাটিস একটা স্ট্রাকচার, বোঝাই তো যাচ্ছে স্ট্রাকচার, বাকি কি জিনিস, কিসের স্ট্রাকচার? বাড়ির? স্যার ওই কোন স্যার যৌগিক পদার্থের স্যার স্ট্রাকচার স্যার, যেমন ল্যাটিস এনথালপি একটা। ঠিক আছে, তুমি কিছু হলো অনুমান করতে পারছো, বাকি অন্য কেউ বলো তো ল্যাটিস কি জিনিস? স্যার মানে স্যার, স্যার এটা হচ্ছে পরমাণু মানে অ্যাটম অ্যাটম যে থাকে স্যার, অ্যাটমের যে স্ট্রাকচারটা নিয়ে থাকে ওইটাই স্যার ল্যাটিস স্যার। এইরকম কি মনে করো, একটা আমি যদি কিউবের মতো। স্যার অ্যাটমদের একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট স্যার। এই যদি অ্যাটম এখানে থাকে, এরকম বলতে চাচ্ছ, এটাকে ল্যাটিস বলবো নাকি? এমনি অ্যাটমিক লেভেলে কি থাকে তোমরা পড়ছো না? ক্রিস্টালাইন, অ্যামরফাস, এগুলো নাম শুনুনি? জি স্যার। হ্যাঁ, কি জিনিস এগুলো? স্যার এগুলো স্যার সলিড পদার্থের একটা স্ট্রাকচার স্যার। হ্যাঁ, স্ট্রাকচার মানে কি, কোন লেভেলের স্ট্রাকচার? স্ট্রাকচার তো আমরা যা দেখি মলিকুলার লেভেলে স্যার। স্যার অ্যাটমিক লেভেলের স্ট্রাকচার এগুলো স্যার। অ্যাটমিক লেভেলে বলো হচ্ছে। স্যার মানে স্যার অ্যাটম গুলা স্যার আসলে স্যার একটা মানে ম্যাটেরিয়ালের মধ্যে কি স্ট্রাকচারটা নিয়ে থাকে, ওই স্ট্রাকচারটা কি আসলে স্যার আমরা ল্যাটিস বুঝাইতেছি। তার মানে একটা অ্যাটমের মধ্যে না, মানে অ্যাটম গুলা। জি স্যার, অ্যাটম অ্যাটমের গুলা মধ্যে স্যার, জি স্যার স্যার। মানে স্যার একটা পদার্থ বা একটা ম্যাটেরিয়ালের মধ্যে স্যার কিভাবে পরমাণুগুলো আছে সেটার স্ট্রাকচার স্যার। মানে পরমাণুগুলা কোন পজিশনে, কোন কনফিগারেশন আছে, সেই স্ট্রাকচার, মানে কি বলে এটাকে, স্কেলিটন টাইপের যদি চিন্তা করো ভার্চুয়াল, সেটাকে ধরা হচ্ছে ল্যাটিস, তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এই ল্যাটিসটার ভাইব্রেশন হওয়া সম্ভব এনার্জি অ্যাড অথবা এনার্জি রিলিজ হওয়ার সময়, বুঝতে পারলা? যেমন ধরো তোমরা পড়ছো কিনা, অ্যাবসলিউট টেম্পারেচারে পিওর ক্রিস্টালের কি এনট্রপি 0, কোন ল এটা? থার্ড ল। স্যার থার্ড ল। থার্মোডাইনামিক্স এ ল ছিল না, পরম শূন্য তাপমাত্রায় পিওর ক্রিস্টালের কি হবে, এনট্রপির মান কত? 0 স্যার। মনে আছে? পিওর ক্রিস্টাল মানে কি, যে একেবারেই অর্গানাইজড ওয়েতে যদি পারফেক্টলি অ্যারেঞ্জ থাকে কোন একটা ক্রিস্টালের অ্যাটম, তখন, এবং সেটার টেম্পারেচার যদি কত, মাইনাস 273 কি হবে? সেলসিয়াস।
হ্যাঁ, -273°C, দ্যাট মিন্স 0 কেলভিনে রাখা যায়, তখন কি হবে, ওই ম্যাটেরিয়ালটা থেকে কোনো এনার্জি রিলিজ হবে না। এনার্জি যখন রিলিজ হচ্ছে না, সেই স্টেবল অবস্থায় আছে। এই স্টেবল অবস্থায় তার মধ্যে কোনো এন্ট্রপি চেঞ্জ আসবে? না স্যার। কিন্তু 0 ডিগ্রির বেশি যখনই হবে, ওই অবজেক্ট কি করবে, নিজেদের মধ্যে হয়, যদি সলিড হয় তাহলে ল্যাটিসের মধ্যে ভাইব্রেশন আকারে এনার্জি রিলিজ করবে, অথবা ফ্রি ইলেকট্রন যেগুলো আছে সেগুলো ফ্লো করার দ্বারা কি করবে, এনার্জি ট্রান্সফার করবে। আছে না, ইলেকট্রন এক ইয়ে থেকে আরেকটা ইয়েতে যেতে পারে, অরবিট থেকে। এক অরবিট থেকে আরেক অরবিটে গেলে কি হয়, এনার্জি কম বেশি হবে না? জি স্যার, এনার্জি গ্রহণ করে স্যার লোয়ার কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে যায়। হয় যদি রিভার্স হয় তাহলে কি হবে, হয় এনার্জি রিলিজ করবে অথবা এনার্জি গেইন করবে। জি স্যার। এটাই যদি আমরা উল্টাটা চিন্তা করি, যে সে ইলেকট্রন ফ্লো দ্বারা এনার্জি লস করছে অথবা গেইন করছে, আবার হিট দেওয়ার দ্বারা ইলেকট্রনের মুভমেন্ট আনা সম্ভব, তাই না? জি স্যার। Anyway, তাহলে বোঝা যাচ্ছে যে সলিডের মধ্যে মেইনলি স্ট্রাকচারাল জিনিসগুলো আমরা দেখছি, সেখানে ল্যাটিসের ভাইব্রেশন অথবা ইলেকট্রন, এই যে এগুলো কি বলা যায়, এই ফ্লোটা যদি আমি মাইক্রো লেভেলে চিন্তা করি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, তাই না? আমরা যদি এইগুলাকে মাইক্রো লেভেল মুভমেন্ট ধরি, আমরা যে সেন্স করছি সেই মাইক্রো লেভেলের ভাইব্রেশনটাকে টেম্পারেচার আকারে সেন্স করছি, বুঝতে পারলা কি? জি স্যার। মাইক্রো লেভেলে যে ভাইব্রেশন হচ্ছে অথবা ইলেকট্রনের যে ফ্লো হচ্ছে সেইটা আমরা সেন্স করছি। যেমন ধরো তোমার আমার হাতে যদি বাতাস যায়, এটাকে আমরা সেন্স করতে পারি না? এটা ম্যাক্রো লেভেল, মানে আমাদের স্কেলেই চিন্তা করো। এখানে যেমন সেন্স করতে পারি, ঠিক ল্যাটিসের ওই ভাইব্রেশন আর ইলেকট্রনের ফ্লোটাকে আমরা জাস্ট সেন্স করি এখানে। তাহলে সলিডের মধ্যে এইটা এইরকমই। আর ফ্লুইডের মধ্যে কি হবে, ফ্লুইডের মধ্যে কলুশন আর ডিফিউশন, যেহেতু এখানে অ্যাটম গুলা কি হবে, অ্যাটম বা মলিকুল গুলা নিজেদের সাথে এরকম বন্ডিং এ নাই, তো এখানে প্রশ্নই আসছে না যে কোনো ল্যাটিস থাকবে। না স্যার। আর ফ্লো অফ ফ্রি ইলেকট্রন, এখানে যেহেতু মলিকুল বা অ্যাটম নিজেই মুভ করছে, ইলেকট্রনের চিন্তা করাটাও অত জরুরি না, হবে অত জরুরি না স্যার। এই দুইটা চিন্তা আমাদের ফ্লুইডের ক্ষেত্রে করার দরকার নাই। তখন কি আমরা কি করব, যে ফ্লুইডের নিজের মধ্যে ডিফিউশন এবং কলুশন হবে। ডিফিউশন আমরা পরে পড়ালেখা করবো আরো। বাকি জাস্ট ইন্টার মলিকুলার যে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হবে কলুশনের কারণে, সেটারই আমরা হিট ট্রান্সফার হিসেবে ইয়া হবে, অথবা কম এনার্জিটা ডিফিউজ হয়ে বেশি এনার্জির দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, হিট ট্রান্সফার আমরা ডেইলি বেসিসে বিভিন্ন সময় এনকাউন্টার করি। মেইনলি যদি আমরা একটা হিউম্যান বডিও ধরি, হিউম্যান বডি অলওয়েজ তোমার হিটের এনকাউন্টার হচ্ছে, মানে এটা কখনো অ্যাটমসফিয়ার ইকুইলিব্রিয়ামে যাওয়ার পক্ষপাতী না, বরং নিজের বডির মধ্যে একটা টেম্পারেচার মেনটেন করতে হয় 37°C। এইটাকে মেনটেন করার জন্য তার বিভিন্ন ধরনের ফ্লো এবং হিট ট্রান্সফার এইগুলা দিয়ে তাকে মেনটেন করতে হয়। ঠিক আছে, তো আমাদের বডির মধ্যে মেইনলি কন্ডাকশন এবং কনভেকশন ফেনোমেনা ঘটে, তোমরা দেখে থাকবা। বাকি পুরো হিউম্যান বডি থেকে আরো যখন হিট ট্রান্সফার হয়, এই হিট ট্রান্সফার হওয়ার সময় ইভ্যাপোরেশন এবং রেডিয়েশনও কাজে লাগে। অলমোস্ট 40 থেকে 50% হিট ট্রান্সফার হয় ইভ্যাপোরেশনের সাহায্যে। তো হিউম্যান বডি যদি কেউ মোটামুটি বুঝতে পারে, তো হিট ট্রান্সফার অনেকগুলো ফেনোমেনা তার জন্য সহজ হবে, আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তারপরে ডেইলি বেসিসে আমরা যে কাপড় নিচ্ছি, কাপড় ব্যবহার করছি, এখানেও হিট ট্রান্সফারের মেইন ডিজাইন কিন্তু হিট ট্রান্সফার থেকে হওয়া দরকার। কাপড় পরার অনেকগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো কমফোর্ট, তাই না, থার্মাল কমফোর্ট যেটাকে বলে। আরো অনেকগুলো উদ্দেশ্যে পোশাকের আছে, বাকি আমরা যেহেতু রিলিভেন্ট হিসেবে হিট ট্রান্সফারের সাথে পড়ছি, তো এটা যদি মানুষের স্কিন হয় আর এটা ক্লোথ হয়, তো এর কিছু ভালো প্রপার্টি থাকতে হবে।
তাছাড়া এই পোশাক আসলে মানুষের জন্য ক্ষতিকর। কি কি ক্ষতি করতে পারে? নাম শুনছো এগুলা ক্ষতির? নার্ভ ড্যামেজ, পোশাকের কারণে নার্ভের ড্যামেজ হওয়া সম্ভব। মাইক্রো অর্গানিজমের গ্রোথ হওয়া সম্ভব, স্কিন ডিজিজ, বিভিন্ন স্কিন ডিজিজের হওয়া সম্ভব। আইসোমনিয়া নাম শুনছো? হ্যাঁ, না স্যার। ঘুম না আসা স্যার? হ্যাঁ, ঘুম না। অনিদ্রা স্যার, অনিদ্রা। এই স্পেলিংটা মিস্টেক আছে। এটা ঘুম না আসা, ল্যাক অফ স্যার তো স্লিপ। ইনসোমনিয়া, ইনসোমনিয়া। ইনসোমনিয়া। তো ইনসোমনিয়া, আমরা তো মেডিকেলের মানুষটা, টার্মগুলো একটু এরকম হচ্ছে। যাই হোক, ইনসোমনিয়া বা ল্যাক অফ স্লিপ ডেপ্রিভেশন বলে, এটা হওয়া সম্ভব। অ্যাসিড ফ্লাক্স তো না, এটা আসলে রিফ্লাক্স হবে। এই হলো পোশাকটা যদি ব্রিথেবল না হয়, ব্রিথেবল হওয়ার জন্য ব্রিথেবল হওয়ার দরকার কেন? কনভেকশন এবং ইভাপোরেশনের জন্য ব্রিথেবল হইতে হবে, অপেক হইতে হবে। ট্রান্সপারেন্ট হলে কিছু সমস্যা আছে, সেগুলো আমরা রেডিয়েশনে পড়তে পারবো। লাইট কালার হওয়া দরকার, এটাও রেডিয়েশন আন্ডারে পড়া যাবে। আর লুজ হইতে হবে, এটাও তোমার কনভেকশন এবং ইভাপোরেশনের জন্য। তো ওভারঅল কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, ইভাপোরেশন এই সবগুলো ফেনোমেনাই পোশাকের থ্রোতেই হয়। তো পোশাক যদি তুমি এই থার্মাল কমফোর্টের চিন্তা না করে পড়ো, জাস্ট পোশাকের 3টা লেভেল আছে। এক হলো বেসিক নেসেসিটি, এক আর বেসিক নেসেসিটিটা যে যার মতো ডিফাইন করো। 2 নম্বর হলো জাস্ট বিউটিফিকেশন। আর 3 নাম্বার যেটা হচ্ছে কমফোর্ট। তো বেসিক নেসেসিটি যার যেমন সামর্থ্য পড়তে পারে, এখানে সামর্থ্যের বাইরে তো কোনো জোর করা যাবে না। বিউটিফিকেশনটাও যার যেমন সামর্থ্য। বাকি কমফোর্টের চিন্তা যদি করা হয়, এটা সুপারিয়র একটা চিন্তা। কমফোর্টের চিন্তা করলে তোমাকে এই চিন্তাগুলো করতে হবে, ব্রিথেবল, অপেক, লাইট কালার, লুজ পোশাক, যার দ্বারা আসলে থার্মাল কমফোর্ট যেটা সেটা আসবে। ঠিক আছে, তো আমরা দেখবো সামনে বিভিন্ন উদাহরণে এই জিনিসগুলো আসবে দেখে ইন্ট্রোডাকশনে নিয়ে আসা হয়েছে। পোশাক, হিউম্যান বডি, এগুলা দিয়ে আমরা পড়ালেখা করব। থার্মাল প্রপার্টি নাম দেওয়া এই টপিকসে, এটা আসলে থার্মাল প্রপার্টি আমরা পড়বো। প্রপার্টি কাকে বলে? বলো তো, প্রপার্টি কাকে বলে? স্যার প্রপার্টি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। প্রপার্টি হলো ক্যারেক্টারিস্টিক। তো একটা আরেকটা সিনোনিম হয়ে গেল, মানে সিগনিফিকেন্ট কি প্রপার্টি। তুমি কিভাবে বলবো প্রপার্টি? এইটা এর প্রপার্টি, এটা এর প্রপার্টি না, এটাকে এটা কিভাবে ডিফাইন করবা? এখানে আমরা কিছু নিজস্ব ধর্ম স্যার, যেগুলো তার মানে অন্যান্য করলেও স্যার এটা কোনো কিছুর মনে হচ্ছে বলো। স্যার কোনো একটা কিছুকে মানে কোনো একটা ব্যবস্থা ক্যারেক্টার অনুসারে ডেসক্রাইব করে। আচ্ছা, প্রপার্টি আছে দেখে আমরা আসলে ম্যাটেরিয়ালকে ব্যবহার করতে পারি, তাই না? যদি সে একই প্রপার্টি একই কন্ডিশনে শো না করতো, তাহলে সেটা আমরা কোনো ডিজাইনে নিতে পারতাম না। র্যান্ডম প্রপার্টি যদি শো করতো, এই জন্য ম্যাটেরিয়াল গুলোর প্রপার্টি হলো সেম এনভায়রনমেন্টে কোনো একটা এনভায়রনমেন্টের রেসপন্সে বিশেষ ফিজিক্সের আন্ডারে, তাই না? এই থার্মাল প্রপার্টি কেন বলছি? থার্মাল রিলেটেড ফিজিক্সের আন্ডারে আসছে না বিষয়গুলো। থার্মাল প্রপার্টি হওয়া সম্ভব, মেকানিক্যাল প্রপার্টি হওয়া সম্ভব, ফ্লুইডের রিওলজিক্যাল প্রপার্টি হওয়া সম্ভব, ইলেকট্রিক্যাল প্রপার্টি হওয়া সম্ভব, অপটিক্যাল প্রপার্টি হওয়া সম্ভব, তাই না? তো প্রপার্টি গুলোর নাম দেওয়া হচ্ছে যে সে বিশেষ এক ফিজিক্স যদি আমরা কনসিডার করি, আর বিশেষ একটা স্পেসিফিক কন্ডিশনে যদি চিন্তা করি, তাহলে সে রিপিটেডলি বা একই ধরনের যদি সে নেচার শো করে, এই যে নেচার সে ওই সার্টেন এনভায়রনমেন্ট বা ফিজিক্সের আন্ডারে করছে, এটাকে আমরা তার জন্য প্রপার্টি বলছি। প্রপার্টি তুমি আরেক ভাবে ধরতে পারো, এটা জাস্ট আমাদের যারা সায়েন্টিস্ট আছে তাদের একটা এন্ড
কনক্লুশন বা এন্ড একটা কি বলে অ্যাজাম্পশন যে এইটাই প্রপার্টি, এরপরে আর ব্যাখ্যা করা সম্ভব হয় না, তখন সেটা আমরা প্রপার্টি আন্ডারে নিয়ে আসতে পারি। আচ্ছা, থার্মাল প্রপার্টি কি কি? থার্মাল প্রপার্টি এখানে তো একটা দেখতেই পাচ্ছ, কন্ডাক্টিভিটি, তাই না? আর কি আছে? বয়েলিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট, হ্যাঁ থার্মাল প্রপার্টি ওইটাও ধরা যায়। বাকি হিট ট্রান্সফারের কন্ডাকশনে আমরা, হ্যাঁ বয়লিং পয়েন্ট, বাকি ওইটা আমরা এখানে নিচ্ছি না এখন। আর কি আরো বলো। তোমরা কি ক্লাসে আসো সবাই? ইন্টারনাল এনার্জি। জি স্যার। ইন্টারনাল এনার্জি 99 বলো দেখি। থার্মাল প্রপার্টি কি কি? স্যার বলো। স্যার এনার্জি। এনার্জি প্রপার্টি হয় নাকি? স্যার এন্ট্রপি হবে। স্যার মেল্টিং মেল্টিং পয়েন্ট হ্যাঁ হওয়া সম্ভব। এনথালপি স্যার। 122 আকাশ বলো দেখি। হিট ট্রান্সফারের সাথে রিলেটেড প্রপার্টি খুব কম, এত বেশি না আসলে। হিট ট্রান্সফারের সাথে রিলেটেড প্রপার্টি হলো কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, এরপরে থার্মাল ডিফিউসিভিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর এই ডিফিউসিভিটি বের করার জন্য ডেনসিটিটা আমরা নিয়ে আসি, অনেক সময় নিয়ে আসতে হয়। তো মেইন প্রপার্টি আসলে ডিফিউসিভিটি। স্যার আমরা যে স্যার গ্লাস সেমিস্টারে পড়ছিলাম থার্মাল স্ট্রেস, এটা কি স্যার থার্মাল প্রপার্টি আন্ডারে পড়ে? থার্মাল স্ট্রেস এটা একটা কনসিকুয়েন্স, এটা প্রপার্টি না আসলে। থার্মাল এক্সপানশন। স্ট্রেসের জন্য যদি তুমি চিন্তা করো তখন হবে থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট, ওইটাকে তুমি হয়তো প্রপার্টি আন্ডারে আনতে পারবে। ঠিক আছে। আচ্ছা, কন্ডাক্টিভিটি খুবই সাদামাটা ভাবে যদি চিন্তা করো, এটা একটা ম্যাটেরিয়ালের অ্যাবিলিটি। কি অ্যাবিলিটি? টু কন্ডাক্ট হিট, সেই হিট ফ্লো করতে কতটুকু সক্ষম সেটা আমরা চিন্তা করছি। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা গ্রাফ না, একটা জাস্ট কোয়ান্টিটি গুলো কম্পেয়ার করা হচ্ছে। দেখো ডায়মন্ড এই অথবা নন মেটালিক যে ক্রিস্টাল, এর মধ্যে যে অ্যাটম আছে এগুলো খুবই অর্গানাইজ হতে আছে না? বুঝতে পারছো? অর্গানাইজ হতে আছে। আর গ্যাস এর মলিকুল গুলো সবচেয়ে র্যান্ডম অবস্থায় আছে। এই দুইটা ক্লিয়ার? জি। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে যেই ম্যাটেরিয়ালের মধ্যে ইন্টার মলিকুলার কানেকশন বা ডিসটেন্স যত কম এবং তারা যত অর্গানাইজ হতে আছে, তাদের মধ্যে ফ্লোটা তত স্মুথ হবে না? হ্যাঁ স্যার। তাহলে ক্রিস্টালের সবচেয়ে বেশি, এখানে কোনো কনফিউশন থাকার সুযোগ নাই, গ্যাসের সবচেয়ে কম হবে, কারণ তারা যেহেতু এটা কন্ডাকশন নিয়ে চিন্তা করছি, হিট ট্রান্সফার ওভারঅল হিট ট্রান্সফার না, কন্ডাকশন যেটা বলছিলাম হাতে হাতে দিতে হবে। তাহলে হাতে হাতে কে সবচেয়ে কম দিতে পারবে? গ্যাস। জি স্যার। আর সবচেয়ে বেশি কে দিতে পারবে? ক্রিস্টাল। এই জন্য ডায়মন্ড, গ্রাফাইট এদের হিট কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এর পরের লেভেলে যারা আছে সেটা হলো পিওর ম্যাটেরিয়াল। পিওর ম্যাটেরিয়াল বাকি ক্রিস্টাল না, যেমন সিলভার, কপার পুরোপুরি ক্রিস্টাল ফর্মে নাই, আয়রন এরা ক্লোজনেস আছে, বাকি কিছু ক্রিস্টাল ল্যানিটো এদের মধ্যে তৈরি হয়, বা সেই ক্ষেত্রে কি হবে? এদের ক্রিস্টালের নিচে হবে, তাই না? বাকি ক্লোজে থাকার কারণে, ফ্রি ইলেকট্রন থাকার কারণে কয়টা ফ্যাক্টর চিন্তা করছি আমরা বলো তো? ইন্টারমলিকুলার ডিসটেন্সটা কাছাকাছি, তাই না? 2 নম্বর, তাদের ওরিয়েন্টেশন বা অর্গানাইজেশনটা স্মুথ। 3 নাম্বার, তাদের ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবিলিটি বেশি। এইগুলো যার যত বেশি থাকবে তার কন্ডাক্টিভিটি তত বেশি। আচ্ছা, অ্যালয়, এটা একটা কোশ্চেন আসে,
মাঝে মাঝে তোমাদের বিভিন্ন ভাইভাতে আসবে যে মেটালের অ্যালয় এর কন্ডাক্টিভিটি বেশি না পিওর মেটালের কন্ডাক্টিভিটি বেশি? স্যার নামাজের একটা বিরতি দিলে ভালো হতো। নামাজের বিরতি আমি যে ক্লাস 4টাতে শেষ করে দিচ্ছি, 4টাতে শেষ করে দিব ক্লাস। স্যার অ্যালয়ের কম হবে স্যার। অ্যালয়ের কম হবে, কেন কম হবে? তার অ্যালয়তে এখানে একাধিক মেটালকে একসাথে যেহেতু মিক্স আপ করা হয়, ওই ক্ষেত্রে এদের যে মলিকুলার ওরিয়েন্টেশন আছে স্যার, এটা চেঞ্জ হয়ে যায়। গুড। তাহলে এখানে আমরা ওই ফ্যাক্টর নিয়ে চিন্তা করতে পারি যে অর্গানাইজ ওয়েতে হচ্ছে না, তাই না? তার মানে ফ্লো, যদি ফ্রি ইলেকট্রন ফ্লো করতে চায় তাই সে জিগজ্যাগ একটা পাথ পাবে, তাই না? নন মেটালিক এদের মধ্যেও দেখা যায় কন্ডাক্টিভিটি আস্তে আস্তে কমতে শুরু করছে। মেইন কারণ ওই তিনটার কোনো একটা। লিকুইড আরো কম হবে, ইনসুলেটরের ম্যাটেরিয়াল গুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন খুবই কম, এবং তাদের মধ্যে অনেক সময় ইনসুলেটর, ফাইবার, উড, ফোম এর মধ্যে অনেক সময় এয়ার ট্র্যাপ হয়ে থাকে, তার মানে এগুলো মাল্টি ফেজে থাকে। তো এখানে দেখা যাবে যে কন্ডাক্টিভিটি কম হয়ে যাচ্ছে। গ্যাসিয়াস অবভিয়াসলি এর সবচেয়ে কম হবে। তাহলে তোমরা এই জিনিসগুলো একটু বইগুলা থেকে দেখে নিও যে কন্ডাক্টিভিটি কার কার উপরে ডিপেন্ড করছে, কোন কোন ফ্যাক্টর কোন বই ফলো করবো স্যার? তোমরা সেঞ্জেল, হলম্যান, তারপরে এই দুইটা বই দেখলে হবে মোটামুটি। বই তো অনেক আছে, হিট ট্রান্সফার বই তো অভাব নাই। সেঞ্জেলের বইটা একটু ডিটেলস লেখা, এখন যেহেতু সময় পাচ্ছ একটু ডিটেলস পড়লা, সেঞ্জেলের বই পড়তে পারো। মোর প্র্যাকটিক্যাল বই হেডিং কিছু হিট ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কন্ডাক্টিভিটি আমরা দেখলাম, কিছু কমন ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি দেখলাম, ট্রেন্ডটা কেমন হয় তার কারণ হিসেবে 2-3টা কারণ দেখলাম। কোন কোন বিষয়গুলো কন্ডাক্টিভিটি ফ্যাক্টরগুলো কন্ডাক্টিভিটিকে ইফেক্ট করতে পারে, এর মধ্যে টেম্পারেচার একটা আছে, মলিকুলার মাস, মোলার মাস, এগুলো জিনিস দেখে নিও কিছু। আমরা নেক্সট দিন থেকে হিট ট্রান্সফারের বাকি জিনিসগুলো পড়া শুরু করব। আর দুইটা প্রপার্টি তোমরা দেখবা, থার্মাল ডিফিউসিভিটি আর স্পেসিফিক হিট। ঠিক আছে, তা আজকের মতো এখানে আর দুটো আরেকবার বলবেন? থার্মাল ডিফিউসিভিটি আর স্পেসিফিক হিট, এইগুলো একটু দেখে আসবে। আমরা নেক্সট দিন থেকে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, টাইম, স্পেস এগুলো শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। নেক্সট দিনে ঠিক টাইমে ক্লাস হবে, নেক্সট বুধবারে সকালেই ক্লাস হবে। ওই দিন আমার পরীক্ষার ডিউটি নাই, সমস্যা নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্স লাগবে না, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে।